সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট পেশ। বাজেটে অনুদান সহ ঘাটতির পরিমাণ 2,11,191 কোটি টাকা। করোনা পরিস্থিতিতে এবারও বাংলাদেশ থেকে যাওয়া যাবে না হজে, বাজেট বক্তৃতায় জানালেন অর্থমন্ত্রী। সিলেটবাসীর মন থেকে এখনও কাটেনি ভূমিকম্প আতঙ্ক। বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের বিরুদ্ধে অ্যাকশনে নামছে সিটি কর্পোরেশন। সিলেট নগর ভবনে ব্যাটারি চালিত রিকশা চালকদের হামলায় ঘটনায় থানায় মামলা। বাসদের 3 নেতাসহ আসামি 300। করোনায় সারা দেশে আরও 30 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1700। ডেনমার্কের বাংলাদেশস্থ দূতাবাস ও বিএসএফ খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন। উচ্চশিক্ষার জন্য সে দেশে যাওয়া নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের প্রাণহানি, 74 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন সমান সংখ্যক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রিকশা চালককে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার সংবর্ধনা। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় হাইলাকান্দিতে সাংবাদিককে সংবর্ধনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরে বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ.ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট পেশ করেন তিনি। করোনার জন্য সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করেন মোস্তফা কামাল। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমিন ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ কয়েকজন মন্ত্রী। এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন। জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে 50তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদান সহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে 2,11,191 কোটি টাকা, যা জিডিপির 6.1%। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় 2,14,681 কোটি টাকা। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছরের মতো এবারও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ.ম মোস্তফা কামাল একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজযাত্রী পরিবহন বন্ধ থাকবে। আ.ম মোস্তফা কামাল বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সব সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না, তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতি বছর হজ মৌসুমে আনুমানিক প্রায় লক্ষাধিক মানুষ হজ পালন করেন। তবে করোনা সংক্রমণের কারণে গত বছর ও দেশটিতে অবস্থানরত বিদেশিরা ছাড়া অন্য কেউ হজ পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। তখন এক ঘোষণায় বলা হয়, দেশটিতে বসবাসরত খুব সীমিত সংখ্যক মানুষ এবার হজ পালনের সুবিধা পাবেন। সিলেটে 24 ঘন্টার মধ্যে 5 বার ভূমিকম্পের পর নগরবাসীর মাঝে এখন বিরাজ করছে আতঙ্ক। বড় ধরনের ভূমিকম্প হলে জানমালের ক্ষতি রোধে এবার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অ্যাকশনে নামছে সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের নেওয়া উদ্যোগের ব্যাপারে মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ শামীম। 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেটে সদ্য হওয়া ভূমিকম্পের পর নড়েচড়ে বসেছেন নগরের কর্তা ব্যক্তিরা।
ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে এগুলো দ্রুত ভেঙে ফেলার ব্যাপারেও নেওয়া হচ্ছে কঠোর সিদ্ধান্ত। ইতিমধ্যে নগরের 6টি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে, করা হয়েছে শহরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাও। এ তালিকায় নাম এসেছে চৌকিদিহি সিলসিলা গলির এই বাসভবনটির নাম। সরকার ভবন বলে পরিচিত এই 3তলা বিল্ডিংটি প্রায় 30 বছরের পুরনো। এখানে বাস করেন 10টি পরিবার। অভিযোগ আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক নকশা অনুমোদন না করেই গড়ে উঠেছে এই ভবন। স্থানীয় জনপ্রতিনিধি সিসিকের 6 নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমও ঝুঁকিপূর্ণ এই ভবনটি নিয়ে উদ্বিগ্ন। জানালেন, অনেকবার তাগদা দিলেও মালিক পক্ষের কোনো সাড়া পাননি। তাদেরকে আমরা নোটিশ দিয়ে এসেছি এবং এগুলো ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা এই কারণে আমি বলতে চাই, কারণ এই বিল্ডিংয়ে কোনো প্ল্যান পাস করা হয় নাই। তারপরও এই বিল্ডিং নিয়ে আমরা বিগত দিনে বহুবার সিটি কর্পোরেশনে আমাদের এলাকার জনগণ ধর্ণা দিয়েছে। দীর্ঘদিন থেকে এই বিল্ডিংটিকে যাতে উচ্ছেদ করা হয় সেই জন্য আমরা এই ওয়ার্ডবাসীর দাবি ছিল উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দরকার এবং আইনি ব্যবস্থা নেওয়ার দরকার বলে আমি মনে করি। আমার কাছে এখানে টেলিফোন এসেছিল আমাদের কর্মকর্তারা, তারা আমাকে রিং করেছিল যে তাদের উপরে তারা গিয়েছিল ঝুঁকিপূর্ণ কি না সেটি দেখার জন্য, তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলরের সাথে ভিন্ন মত পোষণ করেন সরকার ভবনের মালিকানায় থাকা ব্যক্তি। মালিকপক্ষের দাবি, বিল্ডিং কোড মেনেই করা হয়েছে এই ভবন, আছে সকল কাগজপত্র। সিটি কর্পোরেশনে যদি আমার বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমাকে দেখাও যে কোন দিকে ঝুঁকিপূর্ণ। আমার বিল্ডিংয়ের তো একটা ইটও কোনো দিকে ফাটা নাই, তাহলে আমার বিল্ডিং কীভাবে ঝুঁকিপূর্ণ হবে? আমার বিল্ডিংয়ের স্বয়ংসম্পূর্ণ কাগজ আমার কাছে, ডকুমেন্ট আছে, নকশা আছে, সব কিছু আছে। আমাকে তো বলতে হবে যে আমার বিল্ডিং ঝুঁকিপূর্ণ, এইদিকে সমস্যা কি, আমার বিল্ডিং 5তলা ফাউন্ডেশন জায়গা 3তলা উঠছে যে এদিকে সমস্যা, তাহলে না আমি সম্পূর্ণ কাগজপত্র নিয়ে যাব এবং উনি আমাকে কারণ দর্শাক যে হ্যাঁ আপনার বিল্ডিং এইদিকে সমস্যা আছে, তাহলে আমি এটা সমাধান করব। আর এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখে সরাসরি ভেঙে ফেলার পক্ষেই মত দিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তো রবিবার থেকে আমরা আশা করতেছি যে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত ভবনগুলোকে তারা আবার ইনভেস্টিগেশন করবেন, যেটা একটা নেহায়ত ঝুঁকিপূর্ণ এগুলারে আমরা কোনো কনসিডার ভেঙে ফেলব। আর যদি কোনো স্টেবল থাকে তাহলে মালিককে বলবো তোমরা এটা ঠিক করো, তো নিমিত্ত এর আগে কাজ এটাকে মানে রিপেয়ারিং করে যদি প্রকৌশলীদের অপিনিয়ন না এটা ঠিক আছে তখন হবে। অনেক আসলে আর আগে তো তোমার জয় নাই, অনেক বিল্ডিং হয়েছে 2তলা 3তলা, এগুলোতে ফাইলিং করা হয় নাই। সেইগুলোকে আমাদের এই বিশেষ টিম বাইরে হচ্ছে, ওরা এটা দেখে আমরা বেশি ঝুঁকিপূর্ণ যেগুলো আছে এগুলো যেভাবে পারি আমরা সরাই নেব। পেছনে থাকা এই ভবনটি সিলেট শহরের জাহাজ বিল্ডিং নামে পরিচিত। উচ্চমাত্রার ঝুঁকিতে থাকার কারণে এই ভবনের বাসিন্দাদের দীর্ঘদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছে। সিলেট শহরে আছে এরকম অনেকগুলো ঝুঁকিপূর্ণ ভবন। উচ্চমাত্রার একটি ভূমিকম্পে এই ভবনগুলো হতে পারে ভয়ঙ্কর ক্ষতির কারণ। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। ব্যাটারি চালিত রিকশা জব্দকে কেন্দ্র করে সিলেট নগর ভবনে হামলার ঘটনায় 300 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে সিলেট সিটি কর্পোরেশনের কর লাইসেন্স শাখার কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের 3 নেতাকে। বুধবার সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা জব্দকে কেন্দ্র করে কয়েকশো রিকশা চালক নগর ভবনে হামলা করেন। হামলার মুখে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দিলে বাইরে থেকেই রিকশা চালকরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে রিকশা চালক ও সিসি কর্মচারী শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই হামলার মূল ইন্ধনদাতা উল্লেখ করে সিলেট জেলা বাসদের সমন্বয় ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আবু জাফর শ্রমিক ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল ও বাসদ নেতা জুবাইর আহমদ চৌধুরী সুমনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। এছাড়া অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে মামলায় আসামি করা হয়। সিলেট কোতোয়ালি থানার ওসি এস.এম. আবু ফরহাদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘন্টায় আরও ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী ৯ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৭২৪ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘন্টায় ১৬,৭২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১৬,৯৭২টি নমুনা। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,০৫,৯৮০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০,০২,৯৯৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৯৪%, আর মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৪৩%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৭০ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭,৪৬,০৩৫ জন। করোনা সংকটে চলমান লকডাউনে বন্ধ আছে বাংলাদেশস্থ ডেনমার্ক দূতাবাস ও বিএসএফ। এর ফলে শিক্ষার্থী ভিসায় ডেনমার্কে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। ভিসা ফ্যাসিলিটেশন সেন্টার না খুললে থমকে যেতে পারে তাদের বিদেশ পড়ার ইচ্ছা, এমনটাই আশঙ্কা তাদের। তাই ডেনমার্কের শিক্ষা ভিসার জন্য বিএসএফ ও দূতাবাস খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে উচ্চশিক্ষার জন্য ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, লকডাউন থাকায় ডেনমার্ক দূতাবাস বন্ধ রয়েছে বহুদিন থেকে। করোনার আগে যারা ডেনমার্ক যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিল, এমনকি ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া শেষ করেও তারা করোনার জন্য যেতে পারেনি, তারা এখনো হতাশায় ভুগছে। এদিকে লকডাউন, অন্যদিকে তাদের ভর্তির মেয়াদও শেষ পর্যায়ে হওয়ায় মানসিক ও আর্থিক ক্ষতিতে পড়েছে তারা। ডেনমার্ক যেতে আবশ্যিক IELTS সার্টিফিকেটের মেয়াদও চলে যাচ্ছে বলে জানান তারা। দ্রুত বিএসএফ খুলে না দেওয়া হলে এসব কোর্সে আবারও পরীক্ষা দিতে হবে তাদের, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ফলে সব দিক বিবেচনা করে শিক্ষার্থীদের কথা ভেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এর জন্য আমরা চরম অনিশ্চয়তায় পড়ে গিয়েছি যে আমরা ভিসা আসলে ডেনমার্কে যেতে পারবো কিনা, আর যদি আমরা ভিসা পেতে সক্ষম না হই সেক্ষেত্রে আমাদের হিউজ একটা অ্যামাউন্ট। ওরা অলরেডি অনেকেই ভ্যাকসিনেটেড, ওরা বলা যায় 80%-এর মতোই ভ্যাকসিনেটেড হয়ে গেছে, ওদের আন্ডার কন্ট্রোল আছে সব কিছু। আর যদি আমাদের এখানে যার আইসোলেশনে থাকা লাগে ওর কোয়ারেন্টাইন মেনটেন করা লাগে, সেটা আমরা অবশ্যই করব। সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 2 জনের মৃত্যু হয়েছে, সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছে 74 জন, আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 71 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়ে গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 74 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 36 জন, সুনামগঞ্জের 4 জন, হবিগঞ্জের 2 জন, মৌলভীবাজারে 23 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 9 জনের করোনা শনাক্ত হয়। নতুন এই 74 জন সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 22,891 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 15,021 জন। এছাড়া সুনামগঞ্জে 2,828 জন, হবিগঞ্জে 2,510 জন ও মৌলভীবাজারে 2,532 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 71 জন, এর মধ্যে 66 জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে এক ও মৌলভীবাজারে আরও 4 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,467 জন। এর মধ্যে সিলেট জেলার 14,324 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,731 জন, হবিগঞ্জে 2,072 জন ও মৌলভীবাজারে 2,340 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা 2 জনের মৃত্যু হয়েছে। এরা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 413 জনে। এর মধ্যে সিলেট জেলার 335 জন, সুনামগঞ্জে 30 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 30 জন রয়েছেন। এবার ভারতের আসামের খবর। 9টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রিকশা চালক হাজী আহমদ আলীকে সংবর্ধনা দিয়েছে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। করিমগঞ্জ সুতারকান্দিতে অবস্থিত সংস্থার শাখা কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। অসমীয়া গামছাসহ আরও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শিক্ষাপ্রেমী আহমদ আলীকে সংবর্ধনা প্রদান করেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক HM আমির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দি আহমদ আলী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাচিদ, সমাজসেবী হাজী নজরুল ইসলাম চৌধুরী, হাফিজ কাউসার আহমদ প্রমুখ। সংবর্ধনা গ্রহণ করে আহমদ আলী বলেন, মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করার স্বপ্ন তাকে অনেক যন্ত্রণা দেয়। তার নিজের নামের হাইস্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হওয়ার পথে। হয়তো মহাবিদ্যালয়ের স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে পারবেন। বরাক উপত্যকায় হোমিওপ্যাথি মহাবিদ্যালয় দেখে যাওয়ার স্বপ্ন রয়েছে তার। আমি অনুরোধ করবো হাইলাকান্দি জেলা প্রশাসন বা রাজ্য সরকারকে যাতে এ ধরনের আয়োজন সরকারি তরফে করা হয়, যাতে করে জেলার সাংবাদিকদের যাতে আরও উৎসাহ উদ্দীপনা বাড়ে। এবং আমি হাইলাকান্দি জেলার যে অনেক জনপ্রতিনিধি আছেন তাদেরকেও অনুরোধ করবো যাতে এ ধরনের আয়োজন বেশি করে করা হয়। যাতে আমি আমার একটা নিজের মানে ছোটো একটা গাড়ি আছে 4 চাকার, এইটা আমি গাড়ি চালাই, চালাই আর দিন মজুর আর কিছু কাজ কারবার আছে, আমার মানে আর্থিক ব্যবসা আছে, মানে ওইটা দিয়ে আমার চলাফেরার এইটা। করোনা অতি মহামারীর সময়েও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর তাদের এই কাজের জন্য সাংবাদিককে সংবর্ধনা দিয়ে বিরল নজির স্থাপন করলেন আব্দুস সালাম লস্কর নামের এক মোটর চালক। সোমবার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি শহরের 8 নং ওয়ার্ডের নিজ বাড়িতে এই সংবর্ধনা আয়োজন করা হয়। সাংবাদিকের গলায় অসমীয়া গামছা ও নগদ অর্থ দিয়ে সাংবাদিককে সম্মাননা জানান মোটর চালক আব্দুল সালাম লস্কর। তার এই মহানুভবতায় জেলার সাংবাদিকরা আন্তরিক ধন্যবাদ জানান। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।